নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঝুনেল। আর এক ফোনে বাংলায় আমরা শুরুতে একটা বীরভূমের খবরের দিকে নজর রাখবো। বীরভূমের নলহাটিতে শুট আউট, মহিলাকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি। মহিলার স্বামীর বিরুদ্ধেই গুলি করার অভিযোগ, কিন্তু মহিলার স্বামী কেন গুলি করলেন তার স্ত্রীকে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন অক্ষয়, আরো বিস্তারিত বলবে। অক্ষয়, ঠিক কি ঘটনা, কেন এই ধরনের ঘটনা ঘটালেন স্বামী, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, বীরভূমের নলহাটি শহর, সেই নলহাটি শহরে 8 নম্বর ওয়ার্ডের যে পশ্চিম বিদুপাড়া এলাকা, সেই এলাকায় ঘটনাটি ঘটেছে গতকাল রাত্রি 8টা থেকে রাত 8:30 নাগাদ। যেটা আমরা জানতে পারছি, সীমা খান নামে এক মহিলা, তার একটি বিউটি পার্লার ছিল এবং সেই পার্লার বন্ধ করে সে যখন বাড়ি আসছিল এবং ঠিক বাড়ির দরজার সামনে যখন প্রবেশ করতে যায়, সেই সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং পরপর 4 রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ। এবং ওই মহিলার যেটা অভিযোগ যে তার স্বামীর সাথে দীর্ঘদিন থেকে একটা বিবাদ ছিল এবং গতকাল 4 থেকে 5 জন ঠিক তার বাড়ির সামনে একটি জঙ্গলে লুকিয়েছিল তারা, এবং প্রত্যেকেই মুখ ঢেকেছিল এবং সে সময় তাকে গুলি করে। এবং এই ঘটনা সামনে আসার পর নলহাটি থানার পুলিশ তার মহিলার স্বামী রজু খানকে ইতিমধ্যে আটক করেছে এবং ওই মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমে আনা হয়েছিল গতকাল, এবং তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে বর্ধমান রেফার করা হয়েছে এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ। তবে কি কারণে ঠিক তাকে গুলি করা হয়েছে সেটি স্পষ্ট এখনো না। তবে পুলিশের প্রাথমিক অনুমান যে পারিবারিক বিবাদের জন্য এই ঘটনা। বেশ, একেবারে ধন্যবাদ। কজন ছিল? আমি একজনকে দেখেছিলাম, আমার বরের ওপরেই সন্দেহ। বরকে চিনতে পেরেছিলেন? একটা মাস্ক ছিল, কিন্তু শরীরটা ঠিকই হয়েছিল। আমি ব্যাক সাইডে দরজা খটখট করছিলাম নিজের বাড়ির, সেটা কি করেছে। এটা পার্লার থেকে বাড়ি যাচ্ছিল, তো ও বলতে চাইছে যে ওর হাজবেন্ড বা ওর শাশুড়ি ননদ এর সঙ্গে যুক্ত আর কি, এবং কিছুদিন থেকে ওকে হুমকি দেওয়া হচ্ছিল যে তোমাকে গুলি করে দেবো আর কি। হাজবেন্ডের সঙ্গে ওর হয় না, হাজবেন্ড খুব বদমাস। কিছুদিন আগে ওকে মারধর করাতে ও রামপুরহাট থানাতে 1 মাস মতো ছিল, তারপর জামিন পেয়ে আবার নলহাটি ফিরে যায়। বলছে জঙ্গল থেকে বেরিয়ে মুখ দেখতে পায়নি, মাস্ক পরা ছিল, বেরিয়ে ওকে এলোপাতারি গুলি চালিয়েছে এবং ও বুঝতে পারছে যে 5-6টা গুলি তো বটে, 4টে ওর লেগেছে, 2টে বেরিয়ে গেছে। আজকে পরবর্তী খবরে, সল্টলেকের সোনা ব্যবসায়ীকে অপহরণ, খুন দেওতারায় নিউ টাউনের যাত্রাগাছি। তার এই ঘটনায় ব্যবহৃত গাড়ি বাজেয়াপ্ত করল পুলিশ। খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালককে জেরা করে গাড়ির হদিশ মেলে। 28 অক্টোবর রাত 8:35 নিউ টাউনে যাত্রাগাছির রাস্তায় নীলবাতির গাড়ি। সিসি ক্যামেরার সেই ফুটেজ আগেই হাতে পায় পুলিশ। 30 অক্টোবর রাতে যাত্রাগাছির খালপাড় থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ। এবার খুনে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করল বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। স্বপন কামিল্লা পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বাড়ি, সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান। গত 28 অক্টোবর তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ। নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বহুতলে। 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে উদ্ধার হয় ক্ষতবিক্ষত দেহ। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ করে পরিবার, যার ভিত্তিতে এফআইআর হয়। এফআইআর করেছেন মনে হচ্ছে প্রশান্ত বর্মন বিডিও। এটার থেকেই বোঝা যাচ্ছে যে এখানে চক্রান্তকারী ষড়যন্ত্র আছে। সোনা ব্যবসায়ী খুনের ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিডিওর গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপা, কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকার, ইনিও বিডিওর ঘনিষ্ঠ বলেই পরিচিত। বিডিওর গাড়ি চালক রাজু ঢালিকে জেরা করে পুলিশ। এরপর ইএম বাইপাস সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় গাড়ি, যে গাড়িতে স্বপন কামিল্লাকে সল্টলেকের দত্তাবাদ থেকে নিউ টাউনের বহুতলে তুলে আনা হয় বলে অভিযোগ। খুনের পরে দেহ লোপাট করা হয় এই গাড়ি করেই। এখানেই নিহত সোনা ব্যবসায়ীর পরিবারের প্রশ্ন। খুনের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। খুনে ব্যবহৃত গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি, কিন্তু খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? বিডিওর বিরুদ্ধে পুলিশ কেন পদক্ষেপ করছে না? সবাই গ্রেপ্তার হচ্ছেন, কিন্তু প্রশান্ত বর্মা ও বিডিও, আমার স্বামী যে হত্যাকারী, সে গ্রেপ্তার হচ্ছে না কেন? আমি চাই প্রশান্ত বর্মা ও বিডিও সে গ্রেপ্তার হয়। নিউজ 18 বাংলা। শনিবার ভোরে এজরা স্ট্রিটে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই একের পর এক দোকান। দমকলের অভিযোগ, ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় নেভাতে বেগ পেতে হয়।
বিশাল ক্ষতি হয়ে গেল। কেউ বলছে শর্ট সার্কিট, কেউ বলছে লাগানো হয়েছে। শনিবার ভোর 5:30টা কলকাতার এজরা স্ট্রিটে বিধ্বংসী আগুন। রাস্তার উপরে একের পর এক দোকান, ইলেকট্রিক সরঞ্জামের একাধিক গোডাউন। স্থানীয়দের দাবি, ভোরে আচমকায় আগুন লাগে একটি গোডাউনে, ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। এর জেরে প্রায় 100টি দোকানের ক্ষতি হয় বলে দাবি। বড়বাজারের ইলেকট্রিক্যাল গুডসের মার্কেট হিসেবে এজরা স্ট্রিটের এই বাজার অত্যন্ত পরিচিত এবং সেখানে এই অগ্নিকাণ্ডে প্রায় কয়েক কোটি টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন। लॉस तो मेरा अकेले का नहीं है, यहाँ पर कम से कम 200 दुकानदार है इस मार्केट में। চক্রান্ত তো হতেই পারে, কেন এই যে পাশে বিল্ডিং এর সঙ্গে আমাদের একটা দীর্ঘদিন দিয়ে একটা মামলা চলছে। অনেকবার আমাদেরকে হুমকি দিয়েছে আমরা আগুন লাগিয়ে দিব, এই করবো এই করবো। এজরা স্ট্রিট ঘিঞ্জি এলাকা, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ইলেকট্রিকের তার, ইন্টারনেটের কেবলে ঠাসা এলাকা। অভিযোগ, এর জেরে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকে। প্রায় 4 ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এখানে একদম পুরোপুরি ঘেঞ্জি এলাকা, যাবার কোনো রাস্তাই নেই, লোক যে নেভাবে সেই রাস্তাই নেই। এই ধরনের তারের জন্যই ঘটনাস্থলে দমকলের হাইড্রোলিক ল্যাডার পৌঁছতে পারল না। পুরনো কলকাতায় এইভাবেই রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্ত বৈদ্যুতিক তার, টেলিফোন ওয়্যার বা কেবল ওয়্যার এইভাবেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই যে ওয়্যারিং আছে, ওয়্যার যে নেট আছে সেটা একটু প্রবলেম করে, আমরা ল্যাডার আনতে পারলাম না। ওয়্যারিং সিস্টেম আছে ক্রস দ্য রোড। এমনি এই এজরা স্ট্রিট অঞ্চলে দেখবেন ঘিঞ্জি এলাকা, তারপর দেখবেন এই সরু গলিতে তার আছে, গাড়ি ঢোকার খুব প্রতিকূলতা আছে। আগামী দিনে নিশ্চয়ই কর্পোরেশন সেই ব্যবস্থাগুলো নেবে। ওই বাড়িটা কোনো ওয়ারিশ নেই, ওর কোনো কেউ অনার নেই। ভেতরে ওই কিছু ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছিল ভেতরে, আর কোনো ব্যবস্থা হয়নি। এত পুরনো বাড়ি, ভেতরে কেউ ফ্লোর বানাচ্ছে, কেউ বানাতে পারে, কিন্তু যখন হয় তখন কেউ খবর দেয়। এক্ষুনি জানার কথা নয় যে কোনটা ইলিগাল আর কোনটা লিগাল। যদি হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে আইন অনুযায়ী যা পদক্ষেপ নেওয়ার নেব। নিউজ 18 বাংলা। বরানগরে বাগজোলা খাল চুরি, খাল দখল করে নিচ্ছে, তৈরি হচ্ছে একের পর এক বাড়ি। অভিযোগের পেছনে রয়েছে জমি মাফিয়ার হাত। এটা বাগজোলা খাল, বরানগরের সতীন লেন নগরে। এই খালের বুকে এখন লাইন দিয়ে বাড়ি। বরানগর পুরসভার 1 নম্বর ওয়ার্ড, সতীন লেন নগর। এখান দিয়ে বয়ে গিয়েছে বাগজোলা খাল, এলাকার জল নিকাশির বড় ভরসা। অভিযোগ, এই খালে জমি মাফিয়ার নজর। খালের বুকে বসানো হয়েছে কাঠের খুঁটি, সেই জায়গায় মাটি ফেলে ভরাট করা হয়েছে, এরপর জমি বিক্রি। এই জমিতেই তৈরি হচ্ছে একের পর এক বাড়ি। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। আগে এই খালটা ছিল আরো চওড়া, আশেপাশের লোকরা আস্তে 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 পুরো দখল করছে। দখল এমন ভাবে করছে, পরে খালটাকে নর্দমার মতো করে ফেলছে। 50 ফুটের খাল 20 ফুটের মতো হয়ে গেছে। বরানগরে চলছে বাগজোলা খাল সংস্কারের কাজ, এরই মধ্যে খাল দখলের অভিযোগ। শনিবার এলাকায় যান স্থানীয় বিধায়ক, তার সামনে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। সমস্যার সমাধান করার চেষ্টা করছেন এবং উনি সেচ দপ্তর ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছেন, এসডিও স্যারের সাথে কথা বলেছেন, সবার সাথে কথা বলে একটা সমাধানের রাস্তায় আসা হয়েছে। বিধায়িকা আবার আসবেন, পরবর্তী ডিসিশন তখনই নেওয়া হবে। সংস্কার করা হয়েছে একটা পারপাস নিয়ে, যাতে জল না জমে ঠিকভাবে, যাতে জলটা প্যাসেজ থ্রু হয়ে যায়, সেইটাই যাতে ঠিক থাকে, সেইটার জন্যই আজকে অঞ্জনদা, আমরা এবং আমাদের সেচ দপ্তরের আধিকারিকরাও ইন্সপেকশনে এসছে এবং আমরা একটা ডিসিশন নিয়েছি। কাজ এগোনোর পরে কি স্ট্যাটাস দাঁড়াচ্ছে সেটা কাজটা এগোনোর পরে বোঝা যাবে, সেই অনুযায়ী আমরা ডিসিশন। বরানগর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।
বাংলাদেশের জেলে মৎস্যজীবীর রহস্য মৃত্যু। বাংলাদেশে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্য মৃত্যু আর খুনের অভিযোগ মৎস্যজীবীর পরিবারের। আরো একবার আপনাদের জানাই, বাংলাদেশের জেলে মৎস্যজীবীর রহস্য মৃত্যু। বাংলাদেশের কাকদ্বীপে মৎস্যজীবীর রহস্য মৃত্যু, খুনের অভিযোগ মৎস্যজীবীর পরিবারের। বিশ্বজিৎ হালদার রয়েছে, আরো বিস্তারিত বলবে। বিশ্বজিৎ, খুনের অভিযোগ মৎস্যজীবীর পরিবার তুলছে, ঠিক কি ঘটনা? হ্যাঁ, একেবারে দেখো, এই যে কাকদ্বীপের যে বাসিন্দা যে বাবুল দাস, একেবারে বয়স মাত্র 25 বছর বয়স, এবং তিনি কানেও শুনতে পান না এবং মুখেও কিছু বলতে পারেন না। একেবারে সেই জায়গা থেকেই প্রশ্ন উঠছে যে দীর্ঘদিন ধরে কিন্তু এই ট্রলারের শ্রমিকের কাজ করেন, এবং এই মাস তিনেক আগে যে ট্রলার বাংলাদেশে আটক হয়েছে সেখানে কিন্তু এই বাবুল দাস ছিলেন, এবং সেই জায়গা থেকেই গতকাল যেটা হাই কমিশনার সূত্রে যেটা খবর এলো পরিবারের কাছে, সেখানে সে স্ট্রোক হয়ে মারা গিয়েছে বলে এমনটাই কিন্তু তাকে জানানো হয়েছে পরিবারকে। এবং তারপরে স্বাভাবিকভাবে পরিবার কিন্তু একেবারে ভেঙে পড়েছে পরিবার, এবং যেটা অভিযোগ করতে শুরু করেছে যে এই অল্প বয়সে কিভাবে তার স্ট্রোক হয় এবং সে মারা যায়, তাকে চক্রান্ত করে কিন্তু মেরে ফেলা হয়েছে, এমনটাই কিন্তু পরিবার সূত্রে জানানো হচ্ছে। যদিও অ্যাসোসিয়েশন থেকে যেটা বলা হচ্ছে যে তারা এই মুহূর্তে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করছে এবং তারা এর প্রকৃত তদন্ত চায় যে কিভাবে এই বাবুল দাস মারা গেল। ধন্যবাদ। বাংলাদেশে অনেক অত্যাচার করেছে, নাহলে আমার ছেলেটা কি করে মারা গেল? ওরা কথা বলতে দেয় না, অত্যাচার করে খেতে দিচ্ছে না, কিছু দিচ্ছে না। নিজেরা যেভাবে ট্রলার ছাড়ার জন্য একটা যুক্তি করি, দেখলো যে যদি ভালো ছেলে মারিয়ে গেলে কথাটা প্রকাশ হয়ে যাবে, ওরা আমার ছেলে কানে শুনে না, কথা বলতে পারে না, কথা বলতে পারছে না, তাই সে বাবা ছেলেটা যদি মারি দিই তাহলে আমরা বাংলাদেশ থেকে সারা হবো সবাই, তাহলে ওই ছেলে মারা গেলে কেউ আর এই কথা ব্যাখ্যা করতে পারবো না যে এই ছেলেটার এইভাবে মারছি। সারা ভাবার জন্য, ভারতে আসার জন্য, যে বাংলাদেশ সরকার ছাড়ার জন্য ওকে ছেড়ে মারতে পারি, তাহলে বাংলাদেশ সরকার ছেড়ে দিব আমাদের, এই উদ্দেশ্য করে আমার ছেলেটারে মেরে দিচ্ছে। মেরে এখন এরা বলছে আমার মানে ওই ছেলের হার্ট অ্যাটাক হয়েছে। বিহার জয়ের পর বিজেপির টার্গেট বাংলা। বিহার ভোটের জঙ্গলরাজ ইস্যু বঙ্গ বিজেপির নেতাদের মুখে, পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও। गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। তেজস্বী কংগ্রেসের মহাজোটকে উড়িয়ে দিয়ে বিহারে ক্ষমতায় ফিরেছে এনডিএ। বিহার জয়ের দিনই বিজেপি বুঝিয়ে দিয়েছে এবার তাদের টার্গেট বাংলা। বিহার ইলেকশন যেহেতু শেষ হয়ে গেছে, সবার নজর এবার বাংলার দিকে। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই আসবে, যারা উগ্রপন্থীদের সাপোর্টার সরকার, সেই সরকারকে উৎখাত করে ফেলার জন্য যা যা করা দরকার আমাদের সব। বিহারে এরকম জঙ্গল রাজ, বাংলাতেও এই জঙ্গল রাজের পরিসমাপ্তি ঘটবে। বেল পাকলে কাকের কি, যে রেজাল্টই হোক তার কোনো প্রভাব বাংলায় পড়বে না। বিহারের ফ্যাক্টর গুলো পুরো আলাদা, মানুষ উন্নয়ন পেয়েছেন, অন্যদিকে বিজেপি বাংলাকে বঞ্চিত করেছে। বিজেপি এখানে 50 তো ক্রস করবেই না, 30 পেয়ে বিরোধী দলনেতার পোস্টটা পর্যন্ত 2026-এ বিজেপি রাখতে পারবে না। বিহারে তেজস্বীদের বিরুদ্ধে বিজেপির মূল অস্ত্র ছিল লালু প্রসাদ যাদবের আমলে ওঠা জঙ্গল রাজের অভিযোগ। বাবার আমলে জঙ্গল রাজ ইস্যুকে সামনে রেখেই ভোটের ময়দানে ছেলেকে প্যাঁচে ফেলে বিজেপি নীতিশের জোট। বিহার জয়ের পর বাংলার ভোট যুদ্ধেও বঙ্গ বিজেপির নেতাদের মুখে সেই জঙ্গল রাজ। বিহারের মানুষ জঙ্গল রাজকে ফেরত আনতে চায়নি, আর পশ্চিমবঙ্গের মানুষ জঙ্গল রাজকে 26-এর নির্বাচনে বিসর্জন দিয়েছে। বাংলায় সিপিএম এর জঙ্গল রাজটা খতম হয়েছে বলেই তো বাংলার মানুষ ঐতিহাসিক পরিবর্তন করে বাংলার পরিচালনার অভিভাবকের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছেন। বাংলা তো ওই দিনটা দেখে এসেছে। বাংলার জঙ্গল রাজ তো বাম জমানা, অন্য একাধিক ডবল ইঞ্জিন সরকারের জঙ্গলের রাজত্ব বাংলা দেখছে, তো সেই জন্য বাংলায় কোনো রকম পরিবর্তনের কোনো প্রশ্নই নেই। নিউজ 18 বাংলা।
আসছি পরবর্তী খবরে। একাদশ দ্বাদশে 12,000-এরও বেশি শিক্ষক নিয়োগ। ফল ঘোষণার পর এবার ইন্টারভিউয়ের তালিকা। 20,500 জনকে ইন্টারভিউয়ে ডাক। ওয়েবসাইটে ইন্টারভিউ তালিকা প্রকাশ করলো এসএসসি। 8 নভেম্বর থেকে চাকরি প্রার্থীদের ভেরিফিকেশন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ইন্টারভিউ শুরুর সম্ভাবনা। তার রেজাল্ট পেলাম, কিন্তু বিশ্বাস করুন এতটুকু উচ্ছ্বাস বা কিছু নেই। কারণ বিনা দোষে একটা অসম পরীক্ষার মধ্যে বসেছিলাম, এই পরীক্ষা দিয়েছিলাম। আমরা কেউই চাইনি এই পরীক্ষাটা দিতে, কারণ আমাদের কোনো অপরাধ ছিল না। বারবার আমাদেরকে এই জায়গায় ঠেলে পাঠানো হয়েছে বিনা দোষে। কিন্তু যারা কাট অফটাই ক্লিয়ার করতে পারলো না, তাদের কি হবে? তাদের জন্য কি কোর্ট ভাববে? তাদের জন্য কি সরকার ভাববে? তাদের জীবন কি করে চলবে? 31 ডিসেম্বরের পর তাদের জীবন কি করে চলবে? এসএসসি এসএলএসটি 2025 এই পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। যে ফলটি হচ্ছে ভেরিফিকেশনের জন্য কল পাওয়ার একটি ফল প্রকাশ। তো সেই লিস্টে আমার নাম আছে, কিন্তু তথাপি আমি বলতে পারছি না যে আমি খুব আনন্দিত, আমার ভালো লাগছে। এর কারণ হলো আমাদের বেশ কিছু সঙ্গীরা, অর্থাৎ এই 2016 এসএলএসটির শিক্ষক শিক্ষিকা চাকরিরত অবস্থায় যারা এখনও রয়েছেন, তারা অনেকে ডাক পাননি। অত্যন্ত দুর্ভাগ্যজনক, হতাশাজনক এবং দুঃখজনক বিষয় আমার জন্য। দেখুন, আমি নবম দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের শিক্ষক ছিলাম, আর আমরা যে রাস্তার যে লড়াই লড়েছি, পড়ার মতো পরিস্থিতি ছিল না। আর একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আমার ভালো হয়, সুতরাং একটা যেখানে ভালো পরীক্ষা হয়নি আমি আশাও করতে পারি না, আমি আশা করি। পশ্চিমবঙ্গে এসআইআর চলছে, বাড়ি বাড়ি ফর্ম বিলি করছেন বিএলওরা। আর এই এসআইআর ফর্মে ডেটা এন্ট্রি নিয়ে জায়গায় জায়গায় বিএলওদের বিক্ষোভ। ওনারা প্রত্যেকদিন একটা ভয় দেখিয়ে, জুজুর ভয় দেখিয়ে আমাদেরকে কাজ করতে বাধ্য করছে। বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলি করছেন বিএলওরা। ফর্ম ফিল আপ হয়ে গেলে তারাই সেগুলি জমা দেবেন ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে। বিএলওদের দাবি, নির্বাচন কমিশন থেকে নতুন নির্দেশিকা এসেছে, তাতে বলা হয়েছে ফর্মের হার্ড কপি জমা করার পাশাপাশি প্রত্যেক ভোটারের এসআইআর ফর্মের তথ্য জমা করতে হবে কমিশনের বিএলও অ্যাপে। এই ডেটা এন্ট্রি নিয়েও আপত্তি বুথ লেভেল অফিসারদের। এই নিয়ে নানা জায়গায় শনিবার তারা বিক্ষোভ দেখান। শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে প্রশিক্ষণ চলাকালীন বিক্ষোভ দেখান বিএলওরা। আমরা সব কাজ করতে প্রস্তুত, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের দিনের পর দিন আমাদের উপর অত্যাচার হচ্ছে, মানসিক অত্যাচার হচ্ছে। যারা মর্নিং স্কুল আছে তাদেরও ছুটি নেই, তারা মর্নিং করে রাত 2-3টে পর্যন্ত কাজ করে এই কাজ করতে হচ্ছে। আমাদের খালি কাজ ছিল ফর্ম দেওয়া এবং ফর্ম নেওয়া। এই ইতিমধ্যে বলেছে আমাদের রেজিস্ট্রেশন করতেই হবে, 1 মাসের মধ্যে আমাদের করতে হবে। কিভাবে করবে টিচাররা? মুর্শিদাবাদের কান্দি, এখানে বিডিও অফিসের বাইরে এদিন বিক্ষোভ দেখান বিএলওরা। এনুমারেশন ফর্ম বিলি এবং তোলা, সেই কাজটা আমাদের করা হয়েছিল এবং আমরা সেটা যত সমস্যা প্রতিকূলতার সত্ত্বেও আমরা মেনে নিয়ে কাজটা করছিলাম। ইতিমধ্যে ইসিআই থেকে একটা মৌখিক অর্ডার আমাদের মাঝে সার্কুলেট করা হয়েছে যে আমাদেরকে ডাটা এন্ট্রি কাজ করতে হবে। যে সমস্ত স্কুলে শিক্ষকের অভাব, সেই সমস্ত স্কুলে আমাদেরকে গিয়ে পড়াশোনা চালাতে হচ্ছে এবং এই কাজটাও করতে হচ্ছে। তা আমরা সেই ক্ষেত্রে আমাদের এই ডাটা এন্ট্রির কাজটা ভীষণভাবে কঠিন। নদিয়াতেও এদিন বিএলওরা বিক্ষোভ দেখান রানাঘাট 2 নম্বরের বিডিও অফিসের বাইরে। এতদিন পর্যন্ত যে গাইডলাইন ছিল যে ফর্মগুলো আমাদের ডিস্ট্রিবিউট করতে হবে এবং কালেক্ট করতে হবে, জমা নেওয়ার সঙ্গে বলছে যে বিএলও যে অ্যাপ আছে সেখানে প্রত্যেকটা ভোটারের পুরো ডাটাবেসটা এন্ট্রি করতে হবে। যার মানে কর্মক্ষেত্র আমরা যেহেতু অন ডিউটি দেওয়া হয়নি, তাদেরকে সেই কাজ করতে হবে। ইজ ইট পসিবল ভুলভাবে কোনো এন্ট্রি হয়ে যায়, অনিচ্ছাকৃতভাবে কোনো যদি এন্ট্রি হয়ে যায়, কিন্তু দায়ভার কিন্তু ওনারা নেবেন না, বলছেন বিএলওকেই নিতে হবে। নিউজ 18 বাংলা।
আর এক ফোনে বাংলা এবার নজর রাখতেই হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। রাজ্য জুড়ে একটা শীতের আমেজ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 17.7 ডিগ্রি, আর পশ্চিমে জেলায় 13 থেকে 14 ডিগ্রির ঘরে। স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি নিচে রয়েছে তাপমাত্রা। আরও বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি নিচে রয়েছে তাপমাত্রা, তাহলে কি বলাই যায় যে শীত চলে এলো নাকি আর একটু দেরি আছে? দেখো, দিনভর যে শীতের আমেজ, সেই শীতের আমেজ কিন্তু এখন নেই, কারণ রাতে এবং সকালে শীত থাকলেও, শীতের আমেজ থাকলেও যে শীতের আমেজটা সারা দিনভর না থাকলে সেই শীতের দিন এসে গেল এমনটা বলা যায় না। তাই এবং আগামী কয়েকদিন আবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, অর্থাৎ এই যে রাতের এবং সকালের যে শীতের আমেজ, সেই শীতের আমেজও কিছুটা কমতে পারে, কারণ স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি যেমনটা তুমি বলছিলে তাপমাত্রা নেমে গেছে, সেই তাপমাত্রা আবার স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে, অর্থাৎ কলকাতায় যেটা 17 ডিগ্রি সেলসিয়াসের ঘটে সেটা 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে আবার পৌঁছে যেতে পারে, যেটা স্বাভাবিক তাপমাত্রা এই সময় কলকাতার। অর্থাৎ রাতে এবং সকালে শীতের আমেজ কিছুটা কমবে, এবং যে শীতের যে আমেজ বেশ ভালো অনুভূত হচ্ছিল সেই আমেজটা কিছুটা কমবে। কোথাও কোথাও কুয়াশার সম্ভাবনা রয়েছে, বেশ কিছু জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। 200 মিটারে যে দৃশ্যমানতা সেটা নেমে আসতে পারে কিছু জেলাতে। আগামী 3-4 দিন এইরকম পরিবেশ থাকবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। জুনেলা, ধন্যবাদ।